আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৭৯, ৮০, ৮১ এবং ৮২তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরোস। রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেড়ে দিছ তুমি, কমায়া দেও আল্লাহ। ঘুমের ঘুরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনেরও ঘুম ভেঙে যায়, সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছবি না আমারে, ডাইনি মাইরা দিসা আমরা রে গো। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা। শাহানা বলল, তুই কথা বলবি না। শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করল, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে চাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না, সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করল, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে ওঠে, সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখেই শাহানার মেজাজ তুঙ্গে ওঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা পুঙ্গু বানায়া দিছস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, ছোট ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছা কইরা মারি নাই। শাহানা বলল, তুই এখন যা, সামনে থাইকা সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুলের ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু, পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশি যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতায় রুহ ছটফট করছে। মৃদুল ৩ বার বিসমিল্লা বলে ৩ বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। সে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে, সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে, তারপর নিশ্চয় সাড়া দিবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধ হয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। যখন দরজা খোলার শব্দ কানে আসে, মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না, যদি পদ্মজা হয়। মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়, তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে। অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে, তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশে ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেললো। মৃদুল প্রশ্ন করলো, ঘুমাও নাই? পূর্ণা বলল, না, ঘুম আসছিল না। মৃদুল বলল, একটু ভালো লাগতেছে? পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, ভাবি ঘুমে? পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, ভাবি কিছু কইছে? পূর্ণা মুখ ভার করে বলল, না। অনেকবার প্রশ্ন করেছে, ভাইয়ার সাথে কি হয়েছে? মুখে গলায় কিসের দাগ? আপা উত্তর দেয়নি। আপার মুখের উপর কথা বলার সাহস হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু একটা তো হয়েছেই। আচমকা মনে পড়েছে। এমনভাবে পূর্ণা বলল, তবে আমি ঘুমের ভান ধরেছিলাম, তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। মৃদুল বলল, আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে? পূর্ণা বলল, ভাইয়ের দেখা পেলেই হতো। তার দৃষ্টি আকাশের দিকে। তারপর আবার বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? মৃদুল বলল, পারবো, চিন্তা করিও না, লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না, সে চাঁদের দিকে তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজে জবাব দিল, অনেক ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রেমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমার অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসলো, তারপর বলল, রাতের আকাশ কোনোদিন আমার দেখার ইচ্ছে হয় নাই। এমনি রাতে বাইর হইলে বের হইতাম, আকাশ দেখার লাইগা বের হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকে তাকালো, তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজের চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্যরকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি।
পূর্ণা বলল, কোথায় বসবো, ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির উপর বসলো। কিছুটা দূরত্ব রেখে মৃদুল বসলো, বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাইরা রাতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সেকি বেদনা, এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ, উপস্থিত বুদ্ধি এইটা। পূর্ণা হাসলো। মৃদুল অনেক রাগী, অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ। সবসময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে যায়, আবার এই মুহূর্তেই সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে থাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারিপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনবতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকলো, পূর্ণা। পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল বলল, আমার কানতে ইচ্ছা হইতাছে। পূর্ণার হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের মুখের দিকে মুখ করে বসলো। বলল, কেন? মৃদুল বলল, জানি না, আমি যখন যেইটা চাইছি ওইটাই পাইছি। এই প্রথম কিছু চাইতে গিয়া ভয় করতেছে। পূর্ণা বলল, কি সেটা? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে, জ্যোৎস্নাময় রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয়ে কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা সে দম বন্ধ করা এক অনুভূতির স্বাদ পাচ্ছে। সব পাকপাকালি তাদের নীড়ে ঘুমাচ্ছে শীতে, শুধু পেচারা জেগে আছে। থেমে থেমে তারা দেখছে কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আপা সবসময় বলে ভাগ্য যা আছে তাই হবে, আল্লাহ কপালে যার লিখে রেখেছেন তাই হবে, তাই চিন্তা করবেন না। মৃদুল বলল, তুমি আপনি করে আর কইবা না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল, বলল, পারবো না। মৃদুল বলল, যা কইতেছি হন, নাইলে কিন্তু। পূর্ণা বলল, কি করবেন? মৃদুল বলল, সাত্তাইকা ঝাঁপ দিয়ে মইরা যামু। পূর্ণা ভ্রু কুচকালো, বলল, এসব কি কথা? মৃদুল বলল, দেখাইতাম ঝাঁপ দিয়া। মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে, এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিয়েও দিতে পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না, আমি তুমিই বলবো। মৃদুল হেসে বলল, তাহলে কও। পূর্ণা বলল, কি বলবো? মৃদুল বলল, তুমি। পূর্ণা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি। মৃদুল হাসলো, পূর্ণাও হাসলো। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথে তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের কথোপকথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরেও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে, এ যেন কোনো কিছুরই ইঙ্গিত। নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল। কাকডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো। সে সবেমাত্র ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা, তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল। সুখ নামক বস্তিটি নিমেষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিষের বাতাস ছড়িয়ে পড়েছে চারিদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে সে তো হেসে উড়িয়ে দিয়েছে। তাহলে তার জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলে বলল, ভাত আছে, ঠান্ডা হলে চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করল না। লতিফা অস্থির হয়ে বলল, আনতাছি, আমি আনতাছি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জোটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না, বলল, হ ভালো আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেলো। সারা রাত্রি সে শীতবস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। তাই সদ্য রান্না করা গরম ভাত খুব উপভোগ করে খায়। খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে, তার মধুর সুর মন প্রাণ জড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখে, পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরে এওয়ানে রেদওয়ান শুয়েছিল, তার সাথে একজন সুন্দরী নারী। দুজনে অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রেদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালী, শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল। রেদওয়ান বলল, ওরে বকতাছো কেন? আমির একটা খাম রেদওয়ানের মুখের উপর ছুড়ে দিল। তারপর এটুতে চলে গেল। পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল।
জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন, অবহেলার স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রেনু ছিল রান্নাঘরে। পদ্মজা রেনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল, অচেনা মহিলাটা কে? রেনু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পায়ে গিয়ে সে বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষতবিক্ষত করে দেওয়ার মতো ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রেনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয়, এই বেডের উপর জিনের আসর আছে। পদ্মজা রেনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো, বলল, উনি আমাদের বাড়ির মেহমান। মুখে লাগাম দাও রিনু, পূর্ণার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছতে মুছতে রান্না করে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাছি, তুমি খাইবা কখন? পদ্মজা বলল, পূর্ণার আমার খাবার একসাথেই দিয়ে দাও বুবু। লতিফা বলল, দিতাছি। রিনু, জলদি এই বাটিটা দে। রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখার হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলো। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয় পূর্ণার বিয়েটা হবে তো। জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রুগুলো পদ্মজার চোখে আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছেন সে, হুবহু এরকম। পদ্মজার বুকটা হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজা সঞ্চিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে এক বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরো বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গলা, নাকের পাটা মসৃণ, এত মিল দুজনের। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জলজল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে? পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে। সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না। খেয়ে না হয় আরো ঘুমানো যাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বলল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নামগন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে হয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝলো। সে ঘুমে বিভোর। পদ্মজা আবার ডাকলো, জোর করে তুলে কলপারে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভেতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদে স্বরে বলল, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজা নিষেধ করে। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দেয়। খাওয়া শেষে পদ্মজা বলল, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণা চোখ বড় বড় করে তাকায়। তার হেসকে উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো বলল, বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দে। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। পদ্মজা বলল, সে ডেকেছিল? পূর্ণা বলল, হ্যাঁ। পদ্মজা বলল, আর তুইও চলে গেলি? পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা আছে। পূর্ব দিকে জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কান ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা, আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে। পূর্ণার হাতের উপর নিজের এক হাতে রেখে বলল, বিয়ের পর আমার বোনের জীবনে হাজারো জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাতে পদ্মজার হাতের উপর রাখলো। তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে বলল, আপা। পদ্মজা বলল, কি? পূর্ণা বলল, তোমাকে কে মেরেছে, কেন মেরেছে, তুমি রাতে কেন কাঁদছো? পদ্মজা তার হাত সরিয়ে নেয়। চোখ মুখে কঠিন ভাব চলে আসে। কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে নিয়ে বলল, আপা, আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আব্বা আম্মা আসছে, যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো। তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো। তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। অনুরোধ করে বলল, আপা, দোহাই লাগে, বলো। আমি তোমার সব কথা শুনি, কিন্তু এটা শোনা সম্ভব হচ্ছে না। পদ্মজা বলল, পূর্ণা। আচমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরল।
কাঁদো কাঁদো স্বরে বলল, আপা পায়ে পড়ছি, আমাকে সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পূর্ণার কাজল নয়ন দুটি জলে টয়টুম্বর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে সে মামা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটে দাগ যেন তার বুকের আঘাত। রক্তক্ষরণ হচ্ছে সারাক্ষণ। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। আলমগীরের দেয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসলো। এরপর বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণে তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবে চলবি, রাজি? পূর্ণা বুঝতে পেরেছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টা আলমগীর ভাইয়ের লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টি চিঠি বের করলো। পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছিল আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে। যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরেও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে। বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছ, নয়তো এখনো অন্ধকারে ডুবে আসো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দিব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছে অনেকেই। যখন আমিরের জন্ম হয় তখন কাকিয়াম্মার চেয়ে সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকিয়াম্মা বড় দুঃখী ছিলেন। কাকা মারধর করতেন খুব। নিজের চোখে কাকিয়াম্মাকে বিবস্ত্র করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিইয়ে গিয়েছিল। লুকিয়ে কেঁদেছিলাম, কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীতু ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভীতু, রাক্ষস। আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকিয়াম্মা ছিলেন আমার মা। তিনি বহু বছর আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করেছেন। কাকিয়াম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকিয়াম্মার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকিয়াম্মার কষ্ট কমবে। কাকিয়াম্মা বলেছিল আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দিবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকিয়াম্মা না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই। তার নাম রাখে রেদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই। আমির, জাফর, রেদওয়ান, আমি একসাথে স্কুলে পড়েছি। রেদওয়ান আমির একই শ্রেণী ছিল। ছোট থেকেই আমিরের শরীর ছিল অবাক করার মতো শক্তি। ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী আর রক্তর খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতাল ঘরে বেদিনী ঘরের 2-3 জন পুরুষের দেখাও মিলে। তারা 2 জন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য। সেই অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বার কাকার পায়ে পড়েছে যাতে তাদের ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ও রক্ত সহ্য করতে পারত না। রক্তের খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত এই পাতালঘর অনেক বছরের পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকাই করা, নারী বিক্রির টাকাই করা। এরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছে অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টামি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রেদওয়ানকে খুব অত্যাচার করত। 2 জনের সম্পর্ক ছিল সাপে নেউলে। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতা, সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায় যেদিন নানা বাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রেদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরোদমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল।
আমিরের চোখে মুখে হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা থামে, তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায়, তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো, আপা, এই আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাই আমাকে যা বলেছে তাই কর, প্রাণ ভরে নিঃশ্বাস নেই। পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, তার মাথা ভন ভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতের তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকেই নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চালচলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু, শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে সব জানেন। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন, আমাদের দাদাকেও সাহায্য করতেন। দাদুর সোনার অলঙ্কারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা, আব্বা, কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত বেশি। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু একসময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বছর, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছে। বিনিময়ে এর পরের দিন লাশ হয়ে নদীর ঢেউ ভেসে যেতে হয়েছে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসেব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি, টাকার পাহাড় করে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নও, তেমন বউ নও। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে, তখন মৃত মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল, আর সে স্বামীর হাতে মরে গিয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটাই কিন্তু ওর একটা বিয়ে নয়। আমির আরেকটা বিয়েও করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলায় হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি, বলতে ইচ্ছে হয়নি। মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটার মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না, যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সে তাকে খুন করছে। আমির কিন্তু খুন করার ঘণ্টাখানেক পরেই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি সব হয়। যে কোনো নারী আমিরকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তা, চালচলন, চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে, বেশিরভাগই আমিরের থুতুনির কাটা দাগটা দেখে প্রেমে পড়েছে। আমির সম্পর্কিত আর কিছু বলার নেই। এটুকুতেই তুমি আমিরের স্থান বুঝে যাবে। তোমার স্বামী একটা খারাপ, এই কথা বলার মুখ নেই আমার। আমি কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারে। আমির ঢাকায় থাকার কারণে কাকি কখনো সন্দেহ করেনি। তার আগে সন্দেহ করেছিল, কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি আমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেদিন তোমরা আসার পর রাতে কাকি জানতে পারে আমির অনেক আগে থেকেই কাকার সাথে কাজ করছে, এমনকি ঢাকায় কাজই করে। আমির কাকার জন্য ডিল নিয়ে আলোচনা করছে। খুব চাপ ছিল মাথার উপর। চিন্তায় আমির অসতর্ক হয়ে যায়। কাকির ঘরে কাকার সাথে নারী পাচারের বিষয়ে কথা বলছিল, আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন। রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির আর যেন আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিরকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হয়েছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছিল। কাকির নখের দাগ আমিরের পেটে, বুকে হয়তো এখনো আছে। কাকির বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রে হাউমাউ করে কেঁদেছেন। অনেকবার কাকিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সাহস হয়নি।
আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার সেই দিন রাতে তুমি রুম্পার সাথে ছিলে। রুম্পা যদি সব বলে দেয় তোমাকে, সেই ভয়ে আমি রেদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ঔষধ মিশিয়ে দিয়েছিল যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক ছলচাতুরি করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচবো। পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা, ওরা আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাক হচ্ছি এতদিনেও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিন বুঝতে পারি রুম্পা সরল সোজা একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল অনেক শান্তির। কখন যে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তার পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রেদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি। নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। রেদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এই খবর ধর্ষণের 1 সপ্তাহ পর শুনেছি। কিন্তু আমি এমনই কাপুরুষ যে রেদওয়ানকে মারতে গিয়ে উল্টো মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রুম্পা তেজি মেয়ে ছিল। ওর আগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দিবে। তাই রুম্পাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রুম্পার সাথে লুকিয়ে দেখা করি। ওর পায়ে ধরে ক্ষমা চাই। আমি বলি পাগলের ভান ধরে থাকতে আমি মাঝে মাঝে দেখা করব। রুম্পা তেজি হলেও মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বেঁচে থাকতে পারবে, এই কথাটা শুনে খুব কাঁদে। আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রুম্পার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রুম্পার মাথা ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ইগলের মতো। প্রথম দেখাতেই বুঝতে পারে রুম্পা পাগল নেই, মানসিক ভারসাম্য হারায়নি। তবে কেন যেন কাউকে কিছু বলেনি। রুম্পা কিন্তু তখনও জানতো না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতো ছিল। আমির পরিবারের সাথে সবসময় সহজ সরল থেকেছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রুম্পার বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ খুঁড়ে খুঁড়ে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করেছি। বুঝতে পেরেছি রুম্পাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচা আর ছোট ভাই আমির, এই 3 জনের ভয়ে এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়েছে। বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছে। সে ভারতে চলে গিয়েছিল, তাও আমির ধরে ফেলেছে। বলতো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কি বা করতে পারত। ধিক্কার আমার নিজের জীবনকে। আমাকে তো কুকুরের খাবার হওয়া উচিত। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে। তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি। এই সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। আমি তো সব জানিয়েই দিয়েছি, কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সবসময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়েকদিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো আমির পাল্টে যায়। চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই সুন্দরী 2 মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই 2 মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানেকে বুঝে যাই আমির সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এই নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়, আমার মনের কোণে আশা জাগে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখলে সবকিছু ভুলে যেত। তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছু নেই, সে নিঃস্ব। এই খবর রেদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষেও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে। হাতে সময় কম, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার 2 চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে নাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্যে করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এতটুকু মিথ্যা বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপ নাও না কেন সাবধান থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষেও উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো। আল্লাহ তোমার সাথে আছে। আমার জন্য দোয়া করো। আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেন, আমাকেই যেন দেন, আর আমাকে যেন ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত।
এত বড় চিঠি লেখার অভ্যাস নেই, ভুল হলে ক্ষমা করো, ভালো থেকো বোন, ইতি আলমগীর। পূর্ণা 2 হাতে মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পূর্ণা 2 হাতে শক্ত করে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমার আগে আরো 2টা বিয়ে করেছে, এই ব্যথা কিভাবে সহ্য করছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে এই একটা মানুষকে খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারিত, হিংস্র, নারী ব্যবসায়ী, এইটুকুর ব্যথা সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারলো আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে হাত পা ছড়িয়ে কেঁদেছে, বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সঙ্গে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজার চোখের জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাঁদার সময় নেই। তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দেব, নিজের সাথে রাখবি। রেদওয়ানের নজর ভালো না, প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দিব 3-4 দিনের মধ্যেই। পূর্ণা বলল, আপা। পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পেরেছে সে অন্যায় আবদার করেছে, পাপের প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি। মাথার উপরে ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতো হয়েছে। সত্যকে নাইকে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করলো, পূর্ণা। পূর্ণা পদ্মজার কোলের উপর মাথা নত করে বলল, আপা আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া তোমাকে ভালোবাসে। আগের সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়া কিছু করে ফেলবে। আপা দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দিবে? পূর্ণার সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। যে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে, খুন করতে চাইবে রেদওয়ান, খলিল আর মজিদকে, কিন্তু এ তো উল্টো সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি। বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আমার মেয়ে। পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না, পাশে আছি, মন যা চাই করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটি মানেই আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি মাখা মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুইয়ে চুইয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাত থাকতে পারে না। পূর্ণা দেওয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সুচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা 2 হাতে কপালের 2 পাশ চেপে ধরে পাইচারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এজন্য কাঁদছিলে আপা। ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে। তুমি পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানে কত মেয়ে কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বসে। গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়। পূর্ণা 2 হাত চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে 2য় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গোছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়। দূরে সরে দাঁড়ায়। চোখের কর্নিশে জল জমে।
সে ঢোক গেলে কান্না আটকে কাপা কণ্ঠে সালাম দিল। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, চোখে মুখের নূর যেন দ্রুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার দুটো প্রশ্ন পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুলল। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? গফুর মিয়া বলল, আছি। বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারল না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গপ্প করার সময় না, ট্রেন সাইডে দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রেনুকে ধমকের স্বরে বললেন, মৃদুল্লাহ কই গেছে? রেনু বলল, বাইরে গেছে, কল পারে। জুলেখা বানু বলল, গিয়ে খবর দাও, হেরাম্মাই ডাকতাছে। রেনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাটাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পেরেছে। তাও প্রশ্ন করল, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন, আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু 2 লাফে দূরে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে বললেন, এই সেরি, চোখে দেখো না কেমনে কামড়া বাড়াইতেছে, এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, মাফ করেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করার আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, পূর্ণা, এখন কেমন লাগতাছে? পূর্ণা গুমুট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল বলল, লিখুন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কেমন আছেন উনি? জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল বলল, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলল, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। পূর্ণার চোখে মুখে গুমুট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বলল, তোর যে কাপড়টি বের করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়। বলল, আমরা কই চাইতাছি? জুলেখা বানু বলল, বাড়ি চাইতাছি। মৃদুলের মাথায় যেন বাস পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আসে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বলল, আমি এমন কালো শরীরে আমার সেরার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উচ্চস্বরে উচ্চারণ করল, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বলল, তুই কি দেখে এই শরীরে পছন্দ করছস? তোর লগে এই শরী যাই? তোর আর এই শরীর গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানের লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকে যাচ্ছে। তিনি বললেন, আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালো জাদু করছে আমার সেরার উপর। আমার সেরারে আমি হুজুরের কাছে লইয়া যাইমু। জাদু দিয়ে বেশি দিন ধৈর্য রাখুন চাই না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা, কি সব আবল তাবল কইতাছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতাছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই? আমি কত আশা কইরা আইছিলাম, আমার ছেড়ার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরীর মতো বউ আনাম। কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ কইরা রাখছস। 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আর এখন তুই এই শরীর লাইগা গলা উঁচিয়া কথা কইতাছস। পদ্মজা জুলেখাকে বুঝাতে চাইল, আপনি অকারণে কাঁদছেন, দেখুন। জুলেখা বলল, তুমি চুপ থাকো। তোমার বোনের তো গায়ের রং কালা, আর তোমার তো চরিত্র কালা। নষ্টমাইয়া মানুষের মতো জামাই রাইখা অন্য সেরার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বোন রে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালে লাগামো? পূর্ণার তেরা রক্তটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে সে আঙ্গুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙ্গুল শাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারল না। কত বড় সাহস, মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে চলে উঠে বললেন, কইলজারা বেশি বড়, এই সেরি কারে আঙ্গুল দেখাইতাছো তুমি? তোমার বইনে যে নষ্টা পুরো গ্রামে জানে। সত্যি কইতে আমি ডরাই না। মৃদুল খেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পিছনে ঘুরে মৃদুলকে কষে চর মারলেন। বেশ চোরেই শব্দ হলো। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন, তুমি কি করতাছো, কি কইতাছ? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাইমা আইলেও এমন নষ্টার কালে বইনরে আমার ঘরের ঝিও করতাম না।
পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিরমির করে বলল, আরেকবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দিব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুল অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময়ে কিংকর্তব্যমূর হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3টা থাপ্পড় দিয়ে 3বার বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপরে থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি, আর কত চালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়তা প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখের জল চিকমিক করছে। তিনি চোখের জল মুছে বললেন, থাক এইখানে, বাড়ি ফাইরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছনে পিছনে গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি। আমার বোন আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। মৃদুল বলল, কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রেগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও, জুতে মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসলো। ছোট থেকে শত শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত।